নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির ফাঁকা ঘাট, তাই স্কুলে চণ্ডীপাঠ। বলো আজ নতুন কি বলবে? আজ আমার একটাই কথা। কি সেই একটা কথা? ফিরে চলো ঘরের টানে, এটাই বলার। বুঝতে পারছি তোমার মাথায় কিছু একটা ঘুরছে, তা বলে ফেলো ঝটপট। দেখ, আমরা তো টানা দেশের আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলে যাচ্ছি, কিন্তু এর ফাঁকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে জানিস? কি হবে? এখানে তো মোদি আর যোগীর কথা কেউ শুনবে না। সেটাই তো রাজ্য বিজেপির দুঃখ রে, ওদের কথা কেউ শোনে না। খুবই দুঃখের। তাহলে ওরা এখন কি করবে? করবে নয়, করছে। কি করছে খুলে বলো। তার আগে তুই একটা কথা বল। হাবিব, আকবর, মাজিদ বাস্কর, জামশেদ নাসিরি, এদের নাম শুনেছিস? আরে হ্যাঁ, এরা তো কলকাতা মাঠে নামকরা সব ফুটবল প্লেয়ার, লিজেন্ড যাকে বলে। এরকম বহু মুসলিম প্লেয়ার কলকাতার মাঠে দাপিয়ে খেলেছে একসময়। গোটা বাংলা তাদের মাথায় তুলে নিয়েছিল। কিন্তু এখন সেই বাংলাতেই কি হচ্ছে জানিস? কি বলো তো? বলা হচ্ছে মুসলমানদের খেলতে নেওয়া হবে না। কি বলছো গো? ঠিকই বলছি। তারপর ধর দিলীপ ঘোষ, মানে দিলুদা। দিলুদা আবার কি করলেন? উনি একটা মেলায় গিয়ে দা কাটারি কিনছেন। এতে মানুষের কাছে কি বার্তা পৌঁছয়? কবে হলো গো এসব? নিজেই দেখে নে। কলকাতা ময়দানের ইতিহাসে উজ্জ্বল প্রতিভা মোহাম্মদ হাবিব, আকবর, দ্রোণাচার্য মোহাম্মদ নঈম, আর এখন মোহনবাগানের সাহল আব্দুল সামাদ, সোহেল ভাট কিংবা ইস্টবেঙ্গলের আনওয়ার আলী, মোহাম্মদ রাকিব ময়দান দাপাচ্ছেন। এরা সবাই হয়তো বিভিন্ন পাড়ার খেলার মাঠে কখনো না কখনো খেপ খেলেছেন, মফস্বল বা গ্রামের মাঠে দাপিয়ে বেরিয়েছেন। সেদিন খেলার মাঠে সাম্প্রদায়িকতা থাবা বসায়নি। তবে আজ পাঁশকুড়ার বিজেপি নিয়ন্ত্রিত কালীমাতা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড়দের নিষিদ্ধ করার শর্ত নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। টুর্নামেন্টের লিফলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে ক্লাবকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। বিজেপি হাজার চেষ্টা করেও নিজেদের বিদ্বেষ, সাম্প্রদায়িক চেহারা লুকিয়ে রাখতে পারছে না। গোটা দলই যখন ধর্মীয় বিষ ছড়াতে ব্যস্ত, তখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মুখ থেকে বিতর্কিত মন্তব্য বেরোবে না তা কি হতে পারে? এবার মঞ্চ নয়, সভা নয়, সরাসরি মেলায় গিয়ে অস্ত্র কিনে ফের চর্চার কেন্দ্রে দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কাটোয়া অগ্রদ্বীপের ঐতিহ্যবাহী গোপীনাথ মেলায় গিয়ে কাটারি কিনেছেন তিনি। সামনে রামনবমী, আর তার আগে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনায় রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, দিলীপবাবু মেলায় কাটারি কেন কিনলেন? মঙ্গলবার দুপুরে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কাটোয়ার অগ্রদ্বীপে হাজির হন। বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে মন্দিরে পুজো দিয়ে পৌঁছে যান মেলায়। মেলায় ঢুকে হঠাৎই এক দা বঁটি কাটারির দোকানে গিয়ে থমকে যান দিলীপ। হাতে তুলে নেন এক চকচকে কাটারি। কিছুক্ষণ ওজন মেপে তারপরে দাম মিটিয়ে কিনেও ফেলেন অস্ত্রটি। তারপর সেই কাটারি হাতে নিয়ে দিব্যি মেলায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কিন্তু কেন এই কাটারি কেনা? দিলীপবাবু বলছেন, দায়ের অনেক কাজ আছে, এক দায়ে অনেক কিছু করা যায়। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। ঠিক কি কি করা যায় সে কথা অবশ্য বলেননি। তবে রামনবমীর আগে রাজ্য রাজনীতিতে এই অস্ত্র বিলাস নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা। এই ঘটনাকে হালকাভাবে নিতে রাজি নয় তৃণমূল। কয়েকদিন আগেই খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে ঘেউ ঘেউ মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, গলা টিপে দেব, বাপ নয় 14 পুরুষ তুলব। মেদিনীপুরের বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে, কাজ করে উদ্বোধন করছি আবার ঘেউ ঘেউ করছে। প্রাক্তন নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে চরম বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। আর এই ঝগড়াঝাঁটির মাঝেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় উঠে এসেছিল বিতর্কিত নানা শব্দ। দিলীপ ঘোষের মুখের ভাষার তীব্র সমালোচনা করে তৃণমূল। তারপরেই রামনবমীর আগে অস্ত্র হাতে তাঁর মেলায় ঘোরা নতুন করে বিতর্ক ছড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়ার পর থেকে কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন তিনি। কিন্তু বরাবরই প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন দিলীপ ঘোষ। তাই কি নতুন করে বিতর্ক সৃষ্টি করছেন, নাকি বিজেপির রামনবমীর মিছিলের জন্যই নতুন অস্ত্র কিনছেন? যদিও দিলীপ ঘোষের দাবি, আমি যা ইচ্ছা তাই বলি,
কে আটকাচ্ছে? তবে মেলায় কাটারি কেনার বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বললেও তাঁর হাসি ঠাট্টার মধ্যে যেন নতুন ইঙ্গিত লুকিয়ে। এখন দেখার রামনবমীর মিছিলে আদৌ কি দিলীপ ঘোষকে সেই কাটারি হাতে দেখা যায় কিনা। বিজেপির সবকিছুর ভিতরেই এমন একটা হিংস্রতা থাকে কেন বলতো? কারণ ওরা হিংস্র, ওরা কারোর কথা মানে না। এই শুভেন্দু অধিকারী ব্যাপারটাই দেখ না। কোনটা বলতো? এই তো কদিন আগের কথা, শুভেন্দু অধিকারী বললেন উনি নাকি খালি হিন্দুদের বিধায়ক। সে কি গো, ভারতের মতো একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে এসব বলা যায় নাকি? সেটাই তো হচ্ছে কথা। আসল কথা হলো পশ্চিমবঙ্গে বিজেপি কিছুতেই হালে পানি পাচ্ছে না, আর এর দায় তো অধিকারী বাবুর ঘাড়েই পড়বে, তাই না? তাই উনি এসব বলছেন নিজেকে বাঁচাতে? হ্যাঁ তাই তো। বিজেপির হাইকমান্ড কি শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে নাকি? তাই উনি নিত্য নতুন খেল দেখাচ্ছেন। নতুন কিছু বলেছেন নাকি? হ্যাঁ বলেছেন কলেজে কলেজে চণ্ডী পাঠ করাবেন। এ আবার কেমন কথা? বরং তুই এটা দেখ। 26শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি কেবলমাত্র হিন্দুদের বিধায়ক। এক নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য শোনার পর রাজনৈতিক মহলে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। সংবিধানের শপথ নিয়ে বিধানসভায় বসে থাকা এক নেতা কিভাবে নির্লজ্জভাবে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটাতে পারেন? শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুধু সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে অপমান করেনি, বরং গণতান্ত্রিক কাঠামোকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি কেবলমাত্র একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন, এই ধরনের বক্তব্য ভারতের গণতন্ত্রের জন্য এক গভীর সংকেত। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে যে ধর্ম, জাতি, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। তাহলে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা কি সরাসরি সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়? তিনি কি সংবিধান বহির্ভূত এক ব্যক্তিগত হিন্দু রাষ্ট্রের ধারণাকে প্রতিষ্ঠা করতে চাইছেন? শুভেন্দু অধিকারী এখানেই থামেননি। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করে বলেছেন, দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগুরুকে এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো শুভেন্দুর রাজনীতি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির ওপর নির্ভরশীল। ইফতার এবং বিজয়া সম্মিলনের প্রসঙ্গ টেনে এনে তিনি শুধু মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন না, বরং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনকেই প্রশ্নের মুখে ফেলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর এই বক্তব্য আসলে বিজেপির সেই পুরনো ধর্মীয় মেরুকরণ কৌশলেরই অংশ, যার মাধ্যমে তারা বারবার ভোটের ফায়দা তুলতে চেয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে খেপিয়ে তুলে বিজেপি দীর্ঘদিন ধরেই নিজেদের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করছে। শুভেন্দুর মতো নেতা এই নোংরা রাজনীতির প্রতিভূ হয়ে উঠেছেন। নরেন্দ্র মোদী সরকার অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ। পশ্চিমবঙ্গে বিজেপি একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছে, মানুষের আস্থা হারিয়েছে। তাই হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে তারা আবারও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই বারবার সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, যা প্রমাণ করে যে তিনি বিজেপির প্লেবুক অনুসরণ করেই রাজনীতি করছেন। একজন জনপ্রতিনিধি কি নির্দিষ্ট ধর্মের হয়ে কথা বলতে পারেন? শুভেন্দু অধিকারীর মন্তব্যের মধ্য দিয়ে ভারতের গণতন্ত্রকে সরাসরি আঘাত করা হয়েছে। যারা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য কোনো ধর্মাবলম্বী, তারা কি তবে তাঁর বিধানসভা কেন্দ্রে উপেক্ষিত হবেন? নাকি তিনি প্রকাশ্যেই ঘোষণা করতে চাইছেন যে সংখ্যালঘুদের ভোট তাঁর দরকার নেই? তাহলে কি বিজেপির সবার সাথ সবার বিকাশ স্লোগান সম্পূর্ণ ভাঁওতা? শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য শুধু গণতন্ত্রের জন্য বিপজ্জনক নয়, এটি সমাজের শান্তি ও সম্প্রীতিকে ধ্বংস করার একটি সুস্পষ্ট চক্রান্ত। ধর্ম নিরপেক্ষতা ভারতের অন্যতম ভিত্তি, যা শুভেন্দুর মতো রাজনীতিবিদরা নষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু ভারতীয় জনতা এমন সাম্প্রদায়িক বিভাজন বরদাস্ত করবে না। মানুষ রুটি রুজির প্রশ্নকে ধর্মের ওপরে স্থান দেবে এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি একদিন কড়া জবাব পাবে।
বিজেপির হাতে পশ্চিমবঙ্গ পড়লে কি হবে গো? কেন, এ তো বলা খুব সোজা। কি রকম? বিজেপির হাতে পশ্চিমবঙ্গ পড়লে হয়তো হবে, আগুন জ্বলবে, হিন্দু মুসলিম একে অন্যের, যদিও সেই রক্তের একটাই রং, লাল। সে কথা আর এরা কি বুঝবে? আর সব থেকে বোধহয় খুব খারাপ অবস্থা মেয়েদের হবে। কেমন, খুলে বলো তো একটু। মেয়েরা কি পোশাক পরবে, কখন বাড়ি থেকে বেরোবে, কখন বাড়িতে ফিরবে, সব তো তখন বিজেপির ক্যাডাররাই ঠিক করবে। ঠিকই বলেছো। আর এখন একটাই আশা, পশ্চিমবঙ্গের মানুষ। হ্যাঁ, এখানে মানুষকে ভুল বোঝানো সহজ নয়। এদিকে সময় শেষ, তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।